আমাদের দিউয়ের জার্নি শেষ হচ্ছে। গাড়ি কাটা গাছের জঙ্গল। হাই হ্যালো ছোড়ো, রাধে রাধে বলো। কোথা থেকে বলছি? এখন হচ্ছে দিউয়ের বিচ থেকে। তাহলে আজকের ভিডিওটা শুরু করছি, দেখতে থাকো লাস্ট পর্যন্ত। আজকে যাব অনেক দূর, আজকে ফেরত যাব। আমরা শুরু করেছিলাম 4 দিন আগে, তো আজকে ফেরত যাব। তাহলে চলো দেখতে থাকো। আজকে অনেক কিছু আছে এর মধ্যে, রাস্তায় অনেকক্ষণের জার্নি, প্রায় 8-9 ঘন্টার জার্নি। তাহলে দেখতে থাকো, চলতে থাকো সোনা মনি। দিউয়ের নাগাঁও বিচে আমরা শ্রীকৃষ্ণা রিসর্টে ছিলাম। রিসর্টটা ভীষণই সুন্দর ছিল। দিউয়ের বিচটা আমার ভীষণ ভালো লেগেছে, কারণ চারিদিকেই পাম গাছ আর ঝাউ গাছের যে শাড়িগুলো ছিল ওগুলো একটা অন্যরকম করে তুলেছে, যেগুলো সচরাচর অন্য বিচে আমি দেখতে পাইনি। আর যে হোটেলটা ছিলাম সেটাও তো অসাধারণ সুন্দর। সকালবেলার ভিউটা আমি তোমাদের দেখাচ্ছি, অদ্ভুত ছিল। একটু মেঘলা ছিল, এত পাখি ছিল, মানে এত সুন্দর লাগছিল। আমি সেটা তোমাদের সঙ্গে শেয়ার না করে পারলাম না, যদিও আমার ক্যামেরায় অত ভালো আসেনি, তবু আমি চেষ্টা করেছি পাখিগুলোর ছবি তুলতে। সাউন্ডটা আছে দেখো। এটা নিয়েছিল হচ্ছে, যেহেতু ওটা রিসর্ট, 7,000 টাকা। সঙ্গে ছিল হচ্ছে আমাদের ব্রেকফাস্ট ছিল, কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট ছিল। তো ভালোই লেগেছে, কিন্তু দিউটা আমি যেটা বুঝলাম সেটা হচ্ছে ওই একদিনের জন্য হবে না, 3-4 দিনের জন্য গেলে ভালো লাগবে। চলো দেখি। দিউটায় আমরা থাকলাম একদিন মাত্র, থাকলে ভালোই লাগতো। আমার বেশ ভালো লেগেছে। ছোট্ট একটা কিউট সিটি, কিউট সি বিচ আর কিউট সিটি, বেশ ভালো লেগেছে। আজকে চলে যাচ্ছি, অনেক কিছু দেখার ছিল, কালকে অনেক কিছু মিস করে গেছি, দেখতে পারিনি। আর একদিনে আর কি সব কিছু হয় নাকি? একদিনে এসে করে সব দেখবো তাই বললে হবে? তাই জন্য হয়নি। তো পরে আর একদিন আসবো। দিউ আমি কোনোদিন আসতাম না, কারণ এত দূরে, শুধু মেয়ে এখানে থাকে বলেই আমি দিউ এসেছি। কিন্তু ভালো লেগেছে, বিচটা একদম অন্য রকম লেগেছে। আমাদের ওখানে যেমন বিচগুলো আমি এতদিন দেখেছি সেগুলোর থেকে একটু আলাদাই লেগেছে বিচটা। ঘোষ রেডি হয়ে গেছে আজকে। হাই হ্যালো বলো, হাই হ্যালো ছোড়ো, রাধে রাধে বলো। হ্যাঁ, আজকে হচ্ছে কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট আছে আমাদের। তাহলে চলো ব্রেকফাস্ট দেখে নিই কী কী আছে। যদিও আমাদের আবার কী খাওয়া যাবে বোঝা যাচ্ছে না, কারণ জেইন তো আর ওখানে থাকবে না, তাহলে আলাদা করে আবার ওদের বলতে হবে। তাহলে ব্রেকফাস্টের জন্য একটা বুফে কাউন্টার ছিল, আর ওখানে মোটামুটি সব ধরনেরই খাবার ছিল, যেমন হয় আর কি বড় বড় রিসোর্টে। এই জুস থেকে শুরু করে অমলেট সবই ছিল। কিন্তু আমরা যেহেতু সব কিছু খাই না, তাই জন্য আমাদের জন্য সেরকম কিছু খাবার ছিল না। চা কফি ছিল, তো সকালবেলা আমরা একটু জুসও ছিল। আমরা তো জুস খুব একটা প্রেফার করি না, সকালবেলা একটু চাই প্রেফার করি। তো ওরা বারবার করে আমাদের বলছিল যে আলাদা করে কিছু করে দেওয়ার জন্য, কিন্তু আমাদের সময়ও ছিল না হাতে। তাই জন্য আমরা এই ইডলি আর হচ্ছে নিয়েছিলাম লুচির সঙ্গে তরকারিটাও নিতে পারিনি, কারণ ওটার মধ্যেও পেঁয়াজ রসুন ছিল। তো ওইসব খেয়ে মোটামুটি কম টম খেয়ে আমরা বেরিয়ে গেলাম, কারণ আমরা খাওয়া দাওয়াটা ভীষণই কম করি। ব্রেকফাস্ট হলে লোকজন আর কি ফ্রিতে পায়, তো ফ্রিতে না, নিজেরাই পেড করেছে। যেটুকুনি খেতে পারে তার থেকে অনেক বেশি খেতেই থাকে মোটামুটি। আমরা বেশি কিছু খেতে পারি না, আর একসঙ্গে এখন রাস্তায় যাব, অনেকটা রাস্তা, তাই জন্য আমরা বেশি কিছু নিয়েও নিই, অল্প একটু। আমাদের দিউয়ের জার্নি শেষ হচ্ছে, গাড়ি লেগে গেছে, ব্যাগ ট্যাগ তোলা হয়ে গেছে, আমরা এখন বেরিয়ে যাচ্ছি এখান থেকে। ভালো লেগেছে দিউ সিটিটা, রিভিউ যেটা ভালো লেগেছে। তোমরা আসতেই পারো, আসলে ভালো লাগবে। 2 দিন থাকতে হবে, একটু কস্টলি, কিন্তু আসলে ভালো লাগবে। তাহলে দেখতে থাকো ব্লগটা প্রথম থেকে শেষ পর্যন্ত। এখন প্রচুর দূরে যাব, 8 ঘন্টার জার্নি, দেখতে থাকো। ইয়া এই তো দিয়ে দিল, দেখলাম মনে। চলো। দিউ থেকে গিরের ডিস্টেন্স ছিল হচ্ছে 70 কিলোমিটার, তাই জন্য আমাদের খুব বেশি সময় লাগেনি। রাস্তায় সিএনজি ভরে টরে নিয়ে আমরা 1 ঘন্টার মধ্যে মোটামুটি গিরের কাছাকাছি চলে এসেছিলাম। গিরটা তো অনেকটা বড়, সেটাই ক্রস করতে আমাদের অনেক সময় লেগে গেছিল। আমাদের বাদ ছিল হচ্ছে গঙ্গেশ্বর মহাদেব আর নয়ডা কেভ, কিছু কিছু স্পট অনেকটাই বাকি ছিল আমাদের দিউতে। নেক্সট টাইম আমরা ওগুলো করব সেটা ভেবেই চলে এসেছি। তো আমরা গিরে এসে গেছি, গিরে দেখলাম প্রচুর আম বাগান, চলো দেখতে থাকি।
গিরের পোশাকি নাম হচ্ছে শাসন গির। আমাদেরও বলছিল শাসন শাসন শাসন, আমরা বুঝতে পারিনি, পরে দেখলাম ও এটার নামই ছিল, হচ্ছে শাসন। তাহলে একসময় এখানে জুনাগড়ের রাজারা মৃগয়া করত, কিন্তু আস্তে আস্তে ওরা দেখতে পারলো যে এখানে ক্রমে পশুদের সংখ্যা কমে যাচ্ছে। গির হচ্ছে একমাত্র এশিয়ার যে সিংহ সংরক্ষণ অরণ্য, সেটাই গিরই হচ্ছে একমাত্র আবাসস্থল। এখানে এখন মোটামুটি 550 মতো আছে, সিংহ আছে। সিংহদের অবাধ বিচরণ দেখা যায়, যদিও আমরা চলছি এখন আমরা কাটা গাছ দেখেছি গির অরণ্যে। বাইরে পুরো অনেক জঙ্গল নয়, কিন্তু জঙ্গল। আমের বাগান আছে, প্রচুর আমের ফার্ম আছে এখানে। আম বিক্রি হচ্ছে 1 কেজি 100 টাকা। তো বাংলার লোকেরা এত টাকা দিয়ে আম খাওয়া উচিত না। খাই আমরা আম, কিন্তু ফার্ম থেকে নেবো তাহলে একটু কম দামে হওয়া উচিত। রিসর্ট আর রিসর্ট, রিসর্ট আর রিসর্ট, কি করে জঙ্গল থাকবে? রুক্ষ সূক্ষ্ম কাটা গাছের জঙ্গলের মধ্যে দিয়ে আমরা অনেকটা রাস্তা গেলাম, কারণ জুনাগড় পৌঁছতে আরও হয়তো 60 কিলোমিটার রাস্তা ছিল। সেটা আশেপাশে দেখলাম শুধু কাটা গাছ। কিছু দূরে গিয়ে আমরা দেখেছিলাম একটা ঢেউ খেলানো পর্বত আছে গিরের। ওগুলো দেখতে দেখতেই মোটামুটি আমরা পৌঁছে গেছিলাম জুনাগড়ে। মে মাস তো রোদ এমনিতেই ছিল, তাছাড়া তখন তো এমনি রুক্ষ প্রকৃতি থাকে। এখানে আরও বেশি রুক্ষতাই মনে হয় আমার ধরা পড়েছে। আমরা ভেতরে যাইনি। প্রচুর লোক মানুষজন সাফারি করার জন্য ওই জিপগুলোতে, তখন দুপুরবেলা আর কি 12টা-13টার সময় দেখছি যাচ্ছে। জানি না তারা কি সাফারিতে কি দেখতে পারবে, কিন্তু আমরা ওটা অ্যাভয়েডই করেছিলাম। কোথায় দাঁড়িয়ে আছি বলো? এটা হচ্ছে গির অরণ্য। পুরো পেছনটা গির অরণ্য, মাঝখান দিয়ে রাস্তা গেছে, প্রচুর গাড়ি, রিসর্ট, হোটেল আছে। তো অরণ্যের জানি না লায়ন টায়ন আছে কিনা, আছে নিশ্চয়ই। যখন রিজার্ভ ফরেস্ট তখন রাস্তার কাছে নিশ্চয়ই থাকবে না, বাইরে থাকবে। তো তার ভেতর দিয়ে যাচ্ছি আমরা। সাফারি টাফারি করবো না ঠিক করেছি, কারণ সময় নেই একদমই, আর একটা ট্যুরে বেরিয়ে এত কিছু নেওয়া যায় না আর কি। তাই জন্য এবার আর আমরা সাফারি করবো না। পরে যদি সময় সুযোগ হয় তখন কখনো এসে করব, কারণ এটা তুলনামূলক জামনগর থেকে অনেকটাই কাছে। তো আজকে করব না। তাহলে চলো ভিডিও দেখতে থাকি। আর এখানে ভাজিয়া এখন একটু ট্রি ব্রেক হচ্ছে আর কি, কারণ অনেকক্ষণ ধরে চলছে, তাই জন্য এখন একটু ট্রি ব্রেক নেওয়া হচ্ছে। একটা মারুতি কারের মধ্যে মনে হয় 20 জন উঠেছে, ঠাসিয়ে ঠাসিয়ে সব বাচ্চা কাচ্চা নিয়ে বেরিয়েছে। দেখো এরম করেই ওরা এখানে যাতায়াত করে। এই লঙ্কাগুলো এত মিষ্টি খেতে বেশ ভালো লাগছে। আমি খাই না লঙ্কা, কিন্তু খেয়ে নিলাম। নিয়ে করে ভাজিয়া পেয়ে একদম আনন্দে মত্ত হারা হয়ে গেছে। ধর ধর ধর, গোপালকে দিস, দেখি পড়বে কিন্তু ল্যাপটপের উপরে, গোপালের উপরে। প্রায় 1500 বর্গ কিলোমিটারের এই জঙ্গল, ঢেউ খেলানো পাহাড়, আর 600 প্রজাতির গাছ দিয়ে ঘেরা। জঙ্গলের রুখাশুখা প্রকৃতির রূপ মোটামুটি সবাইকে মুগ্ধ করে যারা জঙ্গল ভালোবাসে। সিংহ ছাড়া এই গির অরণ্যে আছে লেপার্ড, হরিণ, ময়ূর, চিঙ্কারা। তাছাড়া আছে গিরের এই জঙ্গল সাফারি নাকি 3 ঘন্টা লাগে, গাইড থাকে সঙ্গে। তারা মোটামুটি চেষ্টা করে সাধ্যমতো যা যা বন্য প্রাণী দেখানোর। আর এখানে মালধানী সম্প্রদায়ের আদিবাসীরা জঙ্গলের গভীরে বসবাস করে। আমরাও রাস্তা দিয়ে আস্তে আস্তে দেখেছিলাম অনেক কিছু কিছু আর কি জঙ্গলের জিনিসপত্র নিয়ে, ছোট ফল কিছু নিয়ে ওরা দাঁড়িয়ে আছে বিক্রি করার জন্য। তো আমরা একটু চেষ্টা করেছিলাম, কি 20 টাকা বললো একটা প্যাকেটের মধ্যে, একটা আমলকি টাইপের টক জিনিস। তো আমাদের ড্রাইভার বলে ট্রাই করবেন, আমরা একটু ভাবলাম যে ট্রাই করে নিই, কিন্তু আমার বরের তো আবার এমনিতে জঙ্গল ফল, তার মধ্যে টক কাটা গাছের জঙ্গল, পাতা নেই পুতা নেই, শুধু কাটা দেখা যাচ্ছে। জঙ্গল মনে হচ্ছে না, কি যেন এটা মনে হচ্ছে। গির যেহেতু সিংহের জন্য বিখ্যাত, তাই জন্য আমরা দেখলাম গিরের এন্ট্রান্সটায় আর কি অনেক সিংহের ছবি, আর সিংহের হুঙ্কার, সিংহের ছবি, এরকম দিয়ে বেশিরভাগ হোটেল ফোটেলের নামও আর কি সিংহের নামে। তো দেখতে দেখতে আমরা চলে এসেছিলাম জুনাগড়ে। জুনাগড়ে আমাদের অ্যাকচুয়ালি কোনো কিছু দেখার ছিল না। আমাদের একটা দামোদর কুণ্ড বলে একজন বলে দিয়েছিলেন যে ওই কুণ্ডটা দেখতে হবে। আমার বরের তো এখন কুণ্ড, মন্দির এইসবই বেশি পছন্দ। তা ওটা বলেছিল যে খুব পবিত্র, ওটা কুণ্ডটা দেখতে পারলে ভালো হয়। সেই জন্যই আমরা জুনাগড়ে এসেছিলাম। জুনাগড়ে গিয়ে তারপর ওই কুণ্ডতে আমরা পৌঁছেও ছিলাম।
একদম গিরনারের পাদদেশেই আর কি ইয়েটা ছিল, কুণ্ডটা, দামোদর কুণ্ডটা। চলো তোমাদের দেখাই, খুব বেশি ভিডিও করিনি কারণ অসম্ভব গরম ছিল তখন, একদমই গাড়ি থেকে বেরোনো যাচ্ছিল না, গাড়ির মধ্যে এসিতেই বসা যাচ্ছিল না। এটা হচ্ছে সেই গিরনারের পদদেশ। আমরা দূর থেকে গিরনারের ওই জৈন টেম্পলটা দেখেছিলাম, যদিও যাইনি। আমরা ভাবছিলাম কতক্ষণে আর কি গাড়িতে এসে বসবো। তো দামোদর কুণ্ড দেখেছিলাম, ওটার অনেক ইতিহাস আছে। এখন অবশ্য ওখানকার লোকাল মানুষজন ওটার আর কি ঠিকঠাক আর কি ইয়ে করতে পারছে না, রাখতে পারছে না আর কি, ওরা ওটাকে নোংরা টোংরা করে ফেলেছে। তবু আমাদের যেহেতু একজন বলেছিল যে ইয়েটা দেখো, আর যা মোটামুটি ওখানে দেখেছিলাম, গিরনারে থাকলে বা জুনাগড়ে থাকলে ভালোই লাগতো, যদিও গরমে নয়, অবশ্যই ঠান্ডায় যাওয়া উচিত। খুব ঠান্ডা হয়তো ওখানে পড়েও না, আমি জানি না, অবশ্য আমার অত এক্সপিরিয়েন্স নেই। ছোট ছোট পাহাড় ছিল, আমার কাছে ছোট মনে হচ্ছিল কারণ কাশ্মীর টাশ্মীর দেখার পরে গিরনারের পাহাড় ছোটই মনে হবে। ওখানে আবার ইয়েও হয়, পাথরও ফল হয় আর কি, তাই লেখা ছিল। এটাই হচ্ছে সেই পবিত্র দামোদর কুণ্ড, পুরাণ অনুসারে লেখা আছে এখানে আর কি স্নান করলে বা অস্থি বিসর্জন করলে তার মোক্ষ লাভ হয়। এখানে অনেক মন্দির আছে, আর এটা হচ্ছে কৃষ্ণের নাতি প্রপৌত্র আর কি এটা বানিয়েছিল। তো আমাদের ভীষণ সেরকম কিছু লাগেনি, কারণ এর হিস্ট্রিটা আমরা জানতাম না, বা এটা কেমন একটা নোংরা নোংরা প্লেস ছিল, তাই জন্য উঠে আমরা 10 মিনিট মতো ছিলাম, চলে এসেছিলাম। কটায় বেরোলাম আমরা? 8টায়, এখন বাজে হচ্ছে 2টো। অনেকটা রাস্তা চলে এসেছি, এখনও 150 কিলোমিটার বাকি আছে। মাঝখানে একটু ফ্রেশ হবো। দামোদর কুণ্ডে গেছিলাম, দামোদর কুণ্ডতেও সেরকম কিছু ছিল না, তো বুঝতেও পারিনি আমরা। দামোদর কুণ্ড শুনে এসেছিলাম একরকম, সেরকম দেখে চলে এসেছি। এখান থেকে আম নেওয়া হচ্ছে, আম নিয়ে আমরা এবার জামনগরের উদ্দেশ্যে রওনা দেবো। নিয়ে বসেছে, নিয়ে এক পোটা এয়ার নিয়ে বসে 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 এই খেয়ে যাচ্ছে। বসে আছেন দেখুন, দীর্ঘ 12 ঘন্টার পরে আমরা পৌঁছে গেছি হচ্ছে টাউনশিপের ঘরে। তাহলে অনেক কিছু পেরিয়ে টেরিয়ে আসা হলো, অনেক কিছু দেখা হলো, অনেক কিছু দেখা হলো না। আর লাস্টের দিন একদমই ইচ্ছে করে না হচ্ছে ভিডিও করতে, কারণ আর শরীরে দিচ্ছিল না, ঘুমিয়ে ঘুমিয়ে এই করে ওই করে চলে এলাম। তাহলে দেখা হচ্ছে নেক্সট ব্লগে। টাটা, বাই বাই।